হ্যান্ডআউটে আমরা যে জিনিসটা দেখেছিলাম সেটা হচ্ছে যে তোমার ইংল্যান্ডে হাউ কমন ল ডেভেলপড। হ্যাঁ, এটা তুমি যখন পড়বা তুমি শুধু রিডিং করলেই হবে। ডেভেলপমেন্ট অফ কমন ল, ডেভেলপমেন্ট অফ কমন, তারপরে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে ডেভেলপমেন্ট অফ ইকুইটি, আর আমরা ইকুইটিরই একটা ইনভেনশন হচ্ছে ল অফ ট্রাস্ট। ঠিক আছে, এটাই আমরা কিন্তু লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে হাউ কমন ল ডেভেলপড। কমন ল কি সিচুয়েশনটা ছিল, যে ইংল্যান্ডে তো কমন ল বলে কিছু ছিল না, ইংল্যান্ডের ভেরিয়াস পার্টসে ভেরিয়াস টাইপের ল ছিল। ইংল্যান্ড ওয়াজ ডিভাইডেড ইনটু 4 or 5 পার্টস। প্রত্যেকটা যে কিংরা ছিল তারা যে ল গুলা মেক করতো সেগুলাই তারা অ্যাপ্লাই করতো, মানে একটা ল ছিল না যেটা ইংল্যান্ডের অল পার্টস এর জন্য কমন। মনে নেই জিনিসটা? ওই ক্লাসে ছিল না? আচ্ছা, ওইটার ইয়েটা লাগবে। তো এখন সেটা হচ্ছে যে তোমার কিং উইলিয়াম যখন কনকার করলো হচ্ছে ইংল্যান্ডকে, উনি যেটা করলো যে ইংল্যান্ডের অল পার্টসে নিয়ে আসলো হচ্ছে তোমার একটা কমন ল সিস্টেম। ঠিক আছে, যে অল পার্টস এর জন্য নিয়ে হচ্ছে কমন ল সিস্টেম। ইকুইটি ডেভেলপমেন্টটা বোঝানোর জন্যই আমরা এই পার্টটা এই স্লাইডের মধ্যে ইনক্লুডটা করেছিলাম আর কি। এই সাদিয়া যে এখানে ইংল্যান্ডের লয়ের তো অনেকগুলা সোর্স, ঠিক না? ইংল্যান্ডের অনেকগুলা সোর্স আসছে ট্রিটি থেকে। ওই যে ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস, এটা একটা ট্রিটি। আগে ছিল হচ্ছে তোমার ট্রিটি অন দ্য ফাংশনিং অফ ইউরোপিয়ান ইউনিয়ন 2020-এর আগে, ট্রিটি অন দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, ইন্টারন্যাশনাল অনেক ট্রিটি দিয়ে তো ইউকে বাউন্ড। তারপরে হচ্ছে ইউকের অনেক ল, কাস্টমস থেকে লটা ইনক্লুড হয় হচ্ছে ইন দ্য কেস ল। ইউকের অনেকগুলো ল আসে তোমার হিউম্যান রাইটস থেকে, মানে ইউরোপিয়ান হিউম্যান রাইটস থেকে। আমরা পড়ছিলাম না যে পাবলিক লতে, তারপরে ইউরোপিয়ান কোড অফ হিউম্যান রাইটস। অনেকগুলো ল আসে হচ্ছে ফ্রম স্ট্যাচুটারি ইনস্ট্রুমেন্ট, ডেলিগেটেড লেজিসলেশন। অনেকগুলো ল আসে হচ্ছে ফ্রম অ্যাক্ট অফ পার্লামেন্ট, আর অনেক ল আসে ফ্রম কমন ল বা কেস ল। আর এখানে আমরা ট্রাস্টের মধ্যে যেটা পড়তেছি সেটা হচ্ছে ইকুইটিকে আমরা বলতে পারি না ওয়ান অফ দ্য সোর্সেস অফ ইউকে ল। অনেকগুলো সোর্সের মধ্যে একটা হচ্ছে ইকুইটি। ইকুইটিটা আসলো কিভাবে, স্ট্যাচুটটা কিভাবে আসছে এটা তো আমরা জানি পার্লামেন্ট থেকে, হাউস অফ কমন্স, লর্ডস এন্ড ক্রাউন। আর এটা তৈরি করে ডেলিগেটেড বডিজ, তৈরি করে হচ্ছে ইসিএইচআর এবং ইউরোপিয়ান কোর্ট অফ হিউম্যান রাইটস, মানে কাউন্সিল অফ ইউরোপ। আর কাস্টমস গুলো হচ্ছে প্রত্যেকটা এলাকার যে প্রথাটা, এটাকে বলা হয় কাস্টমস। তাহলে কাস্টমস গুলাকে যখন অ্যাপ্লাই করা হয় কোনো কেসে, তখন এটা হয়ে যায় হচ্ছে কমন। আর ট্রিটিতে হচ্ছে ইন্টারন্যাশনাল। তাহলে ইংল্যান্ডে যে জিনিসটা ছিল আগে, যে এটা যদি ইংল্যান্ডের ম্যাপ আমরা দেখি, তোমার বিফোর 1066 ইংল্যান্ডের যে অবস্থাটা ছিল সেটা হচ্ছে এক একটা জায়গায় এক একটা ল ছিল। এই যে স্ট্রেথক্লাইড যে জায়গাটা, এখানে একটা ল, নর্দাম্ব্রিয়াতে একটা ল, মার্সিয়াতে একটা ল, ইস্ট অ্যাংলিয়াতে একটা ল, হ্যাঁ এসেক্সে একটা ল, সাসেক্স, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন ল ছিল। কোন সময়ের আগে? বিফোর 1066। এই যখনই উইলিয়াম দ্য কনকারার আসলো, হ্যাঁ নরমান ইনভেশন যখন হয়ে উইলিয়াম যখন ইংল্যান্ডে আসলো, তখন উনি সিস্টেমটা চালু করেছে যে না, সব জায়গার জন্য একটা ল অ্যাপ্লাই হবে, যেটা কিং উইলিয়াম দ্য কনকারার ওনার ওয়েস্টমিনস্টার পার্লামেন্ট থেকে ওনার জাজদের মাধ্যমে যে লটা মেক করবে সেটাই অ্যাপ্লাই হবে হচ্ছে ইন অল কোর্টস অফ ইউকে। তখনই নামটা চলে আসলো হচ্ছে তোমার কমন ল। ঠিক আছে, তাহলে উইলিয়াম দ্য কনকারার ওনার এখান থেকে ওনার জাজদেরকে সেন্ড করে দিত হচ্ছে টু অল দ্য পার্টস অফ ইউকে, এবং তখন এই লটাই অ্যাপ্লাই হতে হচ্ছে পুরা ইংল্যান্ড, ইউকের জন্য। তখন এটা হয়ে গেল হচ্ছে কমন ল বা কেস ল বা জাজমেন্ট ল। এটা হচ্ছে কমন ল এর ডেভেলপমেন্ট। এখান থেকে বসে বিচার করতে হচ্ছে কিং উইলিয়াম দ্য কনকারার, ওয়েস্টমিনস্টার হল। এটা এখনো আছে, সেম ভাবেই আছে।
এবং এই তোমার যে থ্রোন আছে, ঠিক আছে, যে কিং চার্লস এর করোনেশন সেরিমনির ইউটিউবে দেখো, তাহলে দেখবা যে এই চেয়ারের মধ্যে ওনাকে কিন্তু বসানো হয়েছে করোনেশনের সময়। বুঝতে পারছি। আর এই ওয়েস্টমিনস্টার কিন্তু অনেক বিখ্যাত, অনেক ভালো তোমার ওয়ার্ল্ড লিডার না হলে এখান থেকে স্পিচ দেওয়া যায় না। ম্যান্ডেলা স্পিচ দিয়েছে এখানে, যদি যাও ইংল্যান্ডে যাওয়ার পর আগামী বছরে তো ইনশাল্লাহ যাবে, দেখবে নেলসন ম্যান্ডেলার লেখা আছে, এখান থেকে উনি স্পিচ দিয়েছিল। আবার রানীর বডিটা কিন্তু মারা যাওয়ার পর এখানে রাখা হয়েছিল, এখানে বসেই কিন্তু বিচার করতো কিং। তার মানে এখানে থেকে লেজিসলেশন, এখান থেকে এক্সিকিউশনের কাজ হতো, এক্সিকিউটিভের কাজ হতো, এখান থেকে জুডিশিয়ারির কাজ হতো। আর এখান থেকে উনি জাজদেরকে পাঠিয়ে দিত হচ্ছে ইংল্যান্ডের ভেরিয়াস পার্টস। ওরা এসে এখানে ডিসকাস করতো যে কোনগুলোকে আমরা অ্যাপ্লাই করতে পারি, হুইচ আর দ্য বেস্ট লস। তাহলে কমন ল ডেভেলপমেন্টটা আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, যেটা হতে কিন্তু প্রায় 200 ইয়ার্স লাগছে। কিন্তু কমন ল এর অনেকগুলো ডিফেক্টের কারণেই কিন্তু আসলো হচ্ছে ইকুইটি। হ্যাঁ, কমন ল এটা অবশ্য আমি দেই নাই তোমাদেরকে, কারণ কমন ল ইকুইটিটা এলএসএম-এই পড়ার কথা ছিল, কিন্তু ওপেন বুক থাকার কারণে এলএসএম এটা পড়া হয় নাই। আমরা জুরি, ডক্ট্রিন অফ বাইন্ডিং প্রেসিডেন্ট আমরা দেখে দেখে আমরা টাইপ করে ফেলেছি হয় যেটা। চ্যাপ্টার কি মনে আছে? এটাও ভুলে গেছো সাদিয়া, ফার্স্ট ইয়ারের চ্যাপ্টার স্ট্যাচুটরি ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, অসুবিধা নেই। তো এখন এইটা তোমার কমন ল কোর্টের কিছু সমস্যা হয়েছিল। কমন ল কোর্টে শুধু দেখা হইতে হচ্ছে গিয়ে রিটেন এভিডেন্স, কমন ল কোর্টে ইউজ করা হইতে হচ্ছে ল্যাটিন, ইংলিশ ব্যবহার করা হতো না। তাহলে ইংল্যান্ডেই কিন্তু ব্যবহার করা হচ্ছে ল্যাটিন, ঠিক আছে। কমন ল কোর্টে ল অফ ট্রাস্ট অ্যাপ্লাই করা যেত না। কমন ল কোর্টে রেমিডি হিসেবে ড্যামেজেস ছাড়া অন্য কোনো রেমিডি পাওয়া যেত না। এই জন্যই কিং এস্টাবলিশ করেছিল হচ্ছে গিয়ে তোমার এই ল ইকুইটি, যে আমি যদি দেখি যে এখানে কমন লতে কোনো রেমিডি নাই, তখন আমি ন্যায় বিচারে করব, জাস্ট ইনজাস্টিসটাকে অ্যাভয়েড করার জন্য। ইনজাস্টিস অ্যাভয়েড করার জন্য আমি অ্যাপ্লাই করব মোরালিটি, তারপরে হচ্ছে ইকুইটি, এটা আমি অ্যাপ্লাই করবো। এবং এটার জন্য উনি এক কোর্ট তৈরি করে দিয়েছিল হচ্ছে কোর্ট অফ চ্যান্সেরি। তাহলে একদিকে হচ্ছে কমন ল এর উপর বেস করে কমন, আর আরেকদিকে হচ্ছে গিয়ে কোর্ট অফ চ্যান্সেরি, যেটা অ্যাপ্লাই করতেছে কোনটা, ইকুইটি। এই যেটা কমন ল সলিউশন দিতে, সেটা ইকুইটিতে সলিউশন পাওয়া যেত। তার মানে ল অফ ট্রাস্ট যেটা কমন ল অ্যাপ্লাই করতো না, তার মানে ওয়াই কে একটা প্রপার্টি দিয়ে গেল জেড কে দেওয়ার জন্য, কিন্তু ওয়াই যদি জেড কে প্রপার্টিটা না, তাহলে কিন্তু জেড ওয়াই এর বিরুদ্ধে কোনো মামলা করতে পারতো না, বিকজ ওয়াই এর সাথে জেড এর কোনো কন্ট্রাক্ট নাই। এই জন্যই যেটা বলেছে সেটা হচ্ছে যে যেহেতু কন্ট্রাক্ট নাই, কমন ল কোর্ট বলতো কন্ট্রাক্ট না থাকলে করতে দিব না। কিন্তু কোর্ট অফ চ্যান্সারি বললো যে কন্ট্রাক্ট না থাকলেও জেড ওয়াই কে সু আন্ডার দ্য ল অফ ট্রাস্ট। ইকুইটির কোর্টে আমরা ল অফ ট্রাস্টটাকে এনফোর্স করি। ক্লিয়ার জিনিসটা? তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার কমন ল কোর্টের যদি ক্রিটিসিজমস গুলো না থাকতো, তাহলে কিন্তু এটা আসতো না ইকুইটি। কমন ল কোর্টের ক্রিটিসিজমস গুলো ছিল, এই জন্য ইকুইটিটা ডেভেলপ হয়েছিল। এই যে ডেভেলপমেন্টটা, এটাই তুমি স্লাইডটা একটু যদি দেখো, তাহলে এখানের মধ্যে আমি বলি যে কি কি জিনিসগুলো পড়তে হবে। এক নাম্বার, ফর দ্য কমন ল কি ছিল, একটু হালকা রিডিং করবা, কোনো কিছু মেমোরাইজ করা লাগবে না। তারপরে হচ্ছে নর্থওয়েস্টটা কবে হয়েছে, হ্যাঁ, যে ফ্রান্সের নরম্যান্ডি প্রভিন্স থেকে কখন আসলো হচ্ছে উইলিয়াম দ্য কনকারার, কিভাবে উনি কমন লটাকে ডেভেলপ করলো, ডেভেলপমেন্ট অফ দ্য কমন ল। তারপরে কমন ল কোর্টের প্রবলেমস গুলা কি কি ছিল, পাইছো সবাই? তারপরে হচ্ছে কমন ল এর আর্লি ডেজে, পাইছো না ফারিয়া? তো কমন ল কোর্টে রেমিডি না পেলেই সবাই কোথায় চলে আসতো? কিং এর কাছে। কিং কে বলা হয়তো হি ইজ দ্য ফাউন্টেন অফ জাস্টিস, ওনার কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে। আর উন্নয়নটা দিত কমন ল এর উপর বেস করে না, ন্যায় বিচারের উপর বেস করে। এই জন্য এটাকে বলা হতো ইকুইটি, মোরালিটি, যেটা কনসেন্সের উপর বেস করে জাজমেন্ট গুলো প্রোভাইড করা হতো। তো পরে যখন উনি ওভারলোডেড হয়ে গেল, তখন করে দিল হচ্ছে কোর্ট অফ চ্যান্সেরি।
কোর্ট অফ চ্যান্সারিতে কিন্তু কমন ল দেখা হবে না, কোনটা দেখা হবে? যেই জাজমেন্টটা দিলেন হবে, ইকুইটি দেখা হবে। তাহলে ইকুইটিরই একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে ল অফ ট্রাস্ট বা কনসেপ্ট অফ ট্রাস্ট। ঠিক আছে, এইটা একটু রিডিং, এগুলো একটু রিডিং দেখে ফেলবো। হিস্টোরিক্যাল কনটেক্সট অফ ট্রাস্ট। হিস্টোরিক্যাল কনটেক্সটটা বেশিরভাগ ক্ষেত্রে যে কিং তার সোলজারদেরকে বলতো যে তোমার তার সোলজাররা যদি তার জন্য তাদেরকে উনি ল্যান্ড দিবে, আর সোলজাররা ওই ল্যান্ডটা পাওয়ার পরেই তোমার যুদ্ধে চলে যেত, কিন্তু সোলজাররা তাদের এই ল্যান্ডটা দিয়ে যেত টু দেয়ার ফ্রেন্ডস, বলতো যে আমি আমার ল্যান্ডটা তোমরা লুক আফটার করবে, যেন এখান থেকে আমার ফ্যামিলি এই ল্যান্ডের যে তোমার ক্রপস গুলো হবে, যে বেনিফিট গুলো হবে, সেগুলো যেন আমার ফ্যামিলি পায়। তাহলে এই সোলজারটা কাকে বিশ্বাস করে ল্যান্ডটা ট্রান্সফার করে দিত? ফ্রেন্ডটাকে। কিন্তু ফ্রেন্ডকে বলতো এটা বেনিফিটটা কাকে দেওয়ার জন্য? টু ফ্যামিলি মেম্বার্স। যখন সোলজারটা মারা যেত যুদ্ধের সময়, তখন ফ্রেন্ড আর এই বেনিফিটস গুলো ফ্যামিলি মেম্বারদেরকে দিত না। তখন ফ্যামিলি মেম্বাররা কমন ল কোর্টে গেলে কোনো রেমেডি পাচ্ছে না, বিকজ কমন ল কোর্ট তো অ্যাপ্লাই করে না হচ্ছে কনসেপ্ট অফ ট্রাস্ট। তখন তাদেরকে যাওয়া লাগতো হচ্ছে ইন দ্য কোর্ট অফ ইকুইটি। আর কোর্ট অফ ইকুইটি তখন বলতো যে সোলজারটা ছিল হচ্ছে সেটলার, ফ্রেন্ডটাকে আমরা বলি হচ্ছে ট্রাস্টি, আর এই ফ্যামিলি মেম্বার্সরা হচ্ছে বেনিফিশিয়ারি। ঠিক আছে, তাহলে ওই যুদ্ধের সিচুয়েশন গুলা থেকেই কিন্তু ল অফ ট্রাস্টের ইনিশিয়াল অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়েছে। কারণ বুঝতে পারছো জিনিসটা, কারণ ফেভারদের কোনো রিড্রেস নাই, তাদের কোনো প্রতিকার কিন্তু পাচ্ছে না, বিকজ তাদের সাথে কার কোনো কন্ট্রাক্ট ছিল না। ওই সোলজারের যে ফ্রেন্ড, তার সাথে তো কন্ট্রাক্ট নাই, আর যে সু করবে সোলজার, সে তো মারাই গিয়েছে। তো কন্ট্রাক্টে তো কোনো রেমেডি কে পাচ্ছিল না, ফ্যামিলি মেম্বার্স। সুতরাং ইকুইটির হেল্পটা তাদেরকে নেওয়া লাগবে। ঠিক আছে, তো এটা। আর কমন লর সাথে যদি ইকুইটির কোনো কনফ্লিক্ট হয়, তাহলে ইকুইটি প্রিভেইল করবে, যেটা আমাদের তুমি পেয়ে যাবে আর্ল অফ অক্সফোর্ড কেসে এটা বলে দেওয়া হয়েছে। আছে না আর্ল অফ অক্সফোর্ড কেসটা? ইফ দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন কমন ল এন্ড ইকুইটি, ইকুইটি উইল প্রিভেইল। তাই তো? এগুলো একটু রিডিং পড়ে যাবা। ঠিক আছে, এটাই কিন্তু পেনারের বইতে এটাই 100 পেজ লেখা আছে। তো 100 পেজ তো আমার পড়ার দরকার নেই, কারণ এটা তো আমার পরীক্ষায় আসবেও না। আর আমি এত হিস্ট্রি পড়ে, এগুলো তো আমার এসে আসবে না যে ডিসকাস দ্য ডেভেলপমেন্ট অফ কমন ল এন্ড ইকুইটি। কিন্তু এটা জানলে একদম, তাহলে তুমি ইকুইটি যে তোমার আনকনশনেবল বিহেভিয়ার প্রিভেন্ট করার জন্য আসে, ইকুইটি যে মোরালিটির উপর, হোয়াট ইজ দ্য অরিজিন অফ ইকুইটি, এটা তো আমার অ্যাটলিস্ট বেসিক নলেজটা থাকতে হবে। এই জন্য এটা তোমার জন্য ভালো হবে আর কি, যেটা আমরা লাস্ট ক্লাসে কভার করেছি পুরোটাই। ঠিক আছে, তাহলে এটা একটু দেখে ফেলবা যে আর্ল অফ অক্সফোর্ড কেসে বলেছে যে তোমার কোনটা প্রিভেইল করবে। আর ইকুইটির কিছু ম্যাক্সিমাস আছে, এটা লেখা পাঠিয়ে দিলে তখন তুমি এটা একটু দেখে নিও, এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি। আর হোয়াট ইজ এ ট্রাস্ট? দেখলাম যে ট্রাস্ট হচ্ছে তিনটা পার্টির মধ্যে যে রিলেশন, সেটলার, ট্রাস্টি এবং বেনিফিশিয়ারি, এটাকে আমরা বলি হচ্ছে ল অফ ট্রাস্ট। আমরা একটু পরে আবার এটা ডিটেলসে দেখবো। মডার্ন ইউজ, কোথায় কোথায় মডার্ন ইউজ হয়। অনেক ক্ষেত্রে ট্রাস্ট মানুষ ইউজ করে, ফ্যামিলি ট্রাস্ট ইউজ করতে পারে, তার প্রপার্টি আরেকজন কিভাবে লুক আফটার করবে এটার জন্য ট্রাস্ট ইউজ করতে পারে, মানুষ চ্যারিটেবল করে, বিভিন্ন ধরনের পারপাসে ট্রাস্টটা ব্যবহার করা হয়। এটা একটু দেখে নিতে হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা টার্মিনোলজির মধ্যে চলে যাই, এবং টার্মিনোলজি গুলো যখন আমরা কভার করব, তখন অনেকগুলো জিনিস চলে আসবে। আর তোমার তো মিস হয় না শুধু একটা ক্লাস, তাও একটা বেসিক, ওটা আমরা সিলেবাস দেখেছিলাম, বুকসটা কি পড়তে, আর হচ্ছে এই বেসিক কিছু কনসেপ্ট, এগুলো এখনই কভার হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি টার্মিনোলজির মধ্যে প্রথম কথাটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটর এগুলা একদম সহজ ব্যাপার, তোমার কোনো কঠিনই লাগবে না। তুমি দেখ, না না, তুমি দেখো আগে, সুবিধা হবে না। তাহলে আমরা দেখি
আচ্ছা, তাহলে প্রথম আমাদের কনসেপ্টটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখে ফেলি যে অ্যাডমিনিস্ট্রেটর কথাটার মিনিংটা কি হবে। তাহলে একটু মনে করে কমন ল ইকুইটি ডেভেলপমেন্টে দিয়ে দিব গ্রুপে সাদিয়া, তাহলে ওটা তুমি একটু পড়ে নিবা আর কি। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে ট্রাস্ট হওয়ার জন্য আমাদের কি কি এলিমেন্টস গুলা দরকার হবে। তাহলে আমাদের ট্রাস্ট হওয়ার জন্য আমাদের দরকার হচ্ছে একজন সেটলার, একজন দরকার হবে হচ্ছে ট্রাস্টি, এবং আমাদের লাগবে হচ্ছে বেনিফিশিয়ারি। আর এখানে যে কথাটা বলা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর, এটা কথাটা কিভাবে আসলো এটা যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে সেটা হচ্ছে যে একজন পার্সন ট্রাস্ট ক্রিয়েট করতে পারে, যেটাতে সে বলতে পারে হচ্ছে যে এটা তার ডেথের পরে প্রপার্টিটা বেনিফিশিয়ারি পাবে। তার মানে সে যদি দিয়ে দেয় হচ্ছে যে কন্ডিশনাল অন ডেথ প্রপার্টি পাবে, তখন এটাকে বলা হয় হচ্ছে টেস্টামেন্টারি ট্রাস্ট। টেস্টামেন্টারি ট্রাস্ট। আর সে যদি এখানে ডেথ ইজ নট এ কন্ডিশন, ডেথ ইজ নট এ কন্ডিশন, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারভাইভোস ট্রাস্ট। ইন্টারভাইভোস ট্রাস্ট। তাহলে সেটলার ট্রাস্টিকে বললো যে আমি তোমাকে একটা টিভি দিচ্ছি এবং একটা গাড়ি দিচ্ছি, প্রপার্টি তুমি দিবা হচ্ছে বেনিফিশিয়ারিকে, এটা দেওয়া হবে হচ্ছে 1st of December 2023। আর উনি ট্রাস্টটা ক্রিয়েট করলো হচ্ছে 5th November 2023। তাহলে সেটলার ট্রাস্টিকে বললো যে আমার একটা টিভি আছে, হ্যাঁ এই টিভিটা আমি তোমাকে দিচ্ছি, টিভিটা বাসায় নিয়ে যাও। আর একটা গাড়ি দিচ্ছি, গাড়িটা তুমি বাসায় নিয়ে যাও। আর গাড়িটা তোমার নামে রেজিস্ট্রেশন আমি করে দিয়েছি। গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন হয়ে গেছে? ট্রাস্টির নামে। তাহলে ট্রাস্টির নামে এখন রেজিস্টার্ড, আর টিভিটাও তাকে দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? যখনই আমাদের এই কাজটা করবে, টিভিটা দিয়ে দিবে এবং গাড়িটা তার নামে রেজিস্ট্রেশন করে দিবে, তখন আমরা বলবো যে এই যে সেটলার যেটা করলো যে এই প্রপার্টিটার লিগ্যাল মালিকানাটা, যেটা লিগ্যাল টাইটেলটা, এটা ট্রাস্টিকে উনি ট্রান্সফার করে দিল। 5 তারিখের এই ট্রাস্টটা ক্রিয়েট করার আগ পর্যন্ত সেটলারের কাছে ছিল হচ্ছে এই প্রপার্টি লিগ্যাল টাইটেল, কারণ গাড়িটা তার নামে রেজিস্টার করা ছিল, বাসায় ছিল তার নিজের টাকায় কিনা টিভি, এবং উনি এই প্রপার্টিটা এনজয়ও করতে পারত। ইকুইটেবল যার কাছে টাইটেল থাকে সে প্রপার্টিটা কি করতে পারে? ইউজ করতে পারে, এনজয় করতে পারে। তাহলে বিফোর 5th of November সেটলার ওয়াজ দ্য ওনার অফ দ্য লিগ্যাল টাইটেল অ্যাজ ওয়েল অ্যাজ ইকুইটেবল টাইটেল। যেই দিন উনি 5 তারিখে দিয়ে দিল, সেই দিনেই কিন্তু লিগ্যাল টাইটেলটা হচ্ছে টু দ্য ট্রাস্টি। ক্লিয়ার জিনিসটা? আর ইকুইটেবল টাইটেল যেটা, এটা চলে গেল হচ্ছে টু দ্য এনজয় করার রাইটটা চলে গেল হচ্ছে তার কাছে। কিন্তু ইকুইটেবল টাইটেল কিন্তু এখন বেনিফিশিয়ারির কাছে চলে আসলেও সে কিন্তু এটা এখন ব্যবহার করতে পারবে না। কবে থেকে পারবে? 1/12 থেকে পারবে। তাহলে এখন কি বেনিফিশিয়ারি ট্রাস্ট মামলা করতে পারবে? এখন তো মামলা করতে পারবে না। মামলা করতে পারবে 1st ডিসেম্বর। যদি 1st ডিসেম্বরে না দেয়, তখন বেনিফিশিয়ারি কোর্টে যাবে। বেনিফিশিয়ারি যখন কোর্টে যাবে, তখন কোর্টে গেলে আমাদের ট্রাস্টি বলবে যে তুমি আমার বিরুদ্ধে মামলা কেন করতে আসছো? যদি 1st of ডিসেম্বর, তোমার সাথে তো ভাই আমার কোনো কন্ট্রাক্ট নাই, এখানে তো কন্ট্রাক্ট নাই। কিন্তু কন্ট্রাক্ট না থাকলেও তো সু করা যাবে। কোন লয়ের আন্ডারে সু করা যায়? ট্রাস্টের। ট্রাস্টের আন্ডারে সু করতে গেলে তো আমাকে কন্ট্রাক্ট দেখানো লাগবে। তাহলে বেনিফিশিয়ারি তোমার ট্রাস্টি অ্যাট কোর্ট অন 1st of ডিসেম্বর যদি প্রপার্টিটা তাকে দেয়। আর বেনিফিশিয়ারিকে কি কোর্ট বলতে পারবে যে তাকে যে সু করতে দিচ্ছে তার কোন রাইটের তোমার কারণে, তার কি আছে টিভিতে এবং গাড়ির মধ্যে? তার আছে ইকুইটেবল টাইটেল।
তাহলে সে বলবে যে আমি যে কোর্টে আই এম নট এ তোমার বিজি বডি, আমার লোকাল স্ট্যান্ডাই আছে, বেনিফিশিয়ারির কোনটা থাকে, ইকুইটেবল টাইটেল থাকে, বেনিফিশিয়ারি হ্যাজ ইকুইটেবল টাইটেল, এই জন্য আমি কোর্টে আসছি। ক্লিয়ার জিনিসটা? তাহলে যার টাইটেল আছে সেই তোমার লিগ্যাল টাইটেল যার কাছে আছে তার জন্য কেস করতে, তার এগেইনস্টে কেস করতে পারবে। তাহলে এখানে যখন সেটলার ট্রাস্টিকে প্রপার্টি দিয়েছিল তখন কি সে বলছিল সে মারা যাওয়ার পরে এরকম তো কিছু বলে নাই, ডেথ ওয়াজ নট এ কন্ডিশন, তাহলে এটা হবে হচ্ছে ইন্টারভাইভস ট্রাস্ট। তাহলে ইন্টারভাইভস ট্রাস্টের মৃত্যু কোনো কন্ডিশন না, কিন্তু সে যদি বলতো যে আমি মারা যাওয়ার পরে আমার টিভিটা এবং আমার গাড়িটা তুমি দিবা হচ্ছে টু দা বেনিফিশিয়ারি, সে যদি বলতো মারা যাওয়ার পরে দিতে হবে, বলা হবে হচ্ছে টেস্টামেন্টারি ট্রাস্ট। হ্যাঁ স্যার, যে আপনি ডেটটা দিবেন মানে অন 1st অফ ডিসেম্বর, হ্যাঁ যখন যে টিভিআর এটা যখন ট্রাস্টটা শেষ হয়ে যাবে, ট্রাস্ট শেষ হয়ে যাবে, হ্যাঁ তখন লিগ্যাল টাইটেলটা যেটা আছে হচ্ছে টু দা ট্রাস্টি, এটা চলে আসবে টু দা বেনিফিশিয়ারি, আর ইকুইটেবল টাইটেল তার কাছে আগে ছিলই, তখন সেটার এবসলিউট মালিকানা তার কাছে চলে আসবে। ব্যাপারটা কি বুঝে গেছে? আর ট্রাস্ট হওয়ার পরে সেটলারের কাছে কি থাকে? কিছু, এই জন্য ট্রাস্ট রিভোক করা যায় না, কারণ ওনার তো দুইটা জিনিসই চলে যাচ্ছে। এই জন্য ইন্টারভাইভস ট্রাস্ট হচ্ছে ইরিভোকেবল, এটা রিভোক করার কোনো স্কোপ নাই, এটা হচ্ছে ইরিভোকেবল। কারণ যখনই ট্রাস্টটা ক্রিয়েট হচ্ছে, যেহেতু লিগ্যাল এবং ইকুইটেবল টাইটেলটা আলাদা হয়ে যাচ্ছে, এই জন্য ওনার কাছে তো আর কোনো কিছু থাকতেছে না, এই জন্য ইন্টারভাইভস ট্রাস্ট হচ্ছে তাহার যোগ্য, মানে হচ্ছে ইট ক্যানট বি উইথড্রন, ইট ক্যানট বি রিভোকড। ইজি না জিনিসটা? কঠিন কিছু না তো এটা। আর টেস্টামেন্টারি ট্রাস্ট যেটা, যদি উনি বলে যে তুমি প্রপার্টিটা তখনই দিবা টু দা বেনিফিশিয়ারি যখন আমি মারা যাব, তখন এটাকে বলা হবে টেস্টামেন্টারি ট্রাস্ট। টেস্টামেন্টারির জন্য যেটা পার্লামেন্ট বলে দিয়েছে যে এটার জন্য একটা উইল লাগবে। উইলস অ্যাক্ট 1837 করে বলে দিচ্ছে যে একটা উইল তৈরি করতে হবে, এবং এই উইলটা যখন সে তৈরি করবে, উইলের কিছু শর্ত আছে। উইলটা হতে হবে ইন রাইটিং, ওরাল উইল আর হবে না। 1837 সালের আগে ওরাল উইলও কার্যকর হতো, কিন্তু ওরাল উইলের সমস্যাটা হচ্ছে একজন পার্সন মৃত্যুর আগে যদি বলে দিয়ে যায় যে আমার 3টা জমি আছে, 3টা জমি তুমি একটা দিবা হচ্ছে আমার বড়, একটা দিবা বড় মেয়েকে, একটা দিবা হচ্ছে আমার গ্র্যান্ড চিলড্রেনকে, আর উনি মারা যাওয়ার পরে যদি কোনো নেইবার এসে কিন্তু মুখে আমাকে একটা জমি দেওয়ার কথা বলেছিল, হতে পারে না, এখানের মধ্যে অনেক ফ্রড হতে পারে রিটেন ডকুমেন্টস না থাকলে। এই জন্য কি বলতেছে, আর মৃত্যুর পরে ওনার ভেরিফাই করার জন্য তো আমরা যেতে পারতেছি না ওই লোকটার কাছে। ক্লিয়ার জিনিসটা? তাহলে উইলটা কি হইতে হবে? ইন রাইটিং। এবং উইলের মধ্যে 3টা পার্টি, যে পার্টিটা ট্রাস্টটা ক্রিয়েট করে, হলে আমরা বলি সেটলার, আর এখানে বলা হবে টেস্টেটর। আর যাকে প্রপার্টিটা দেয়া হয় ইন্টারভাইভস হলে কি বলে? ট্রাস্টি, এখানে বলা হবে এক্সিকিউটর। নামটা খালি পরিবর্তন হয়ে যাচ্ছে, আর নামটা সেমই থাকবে, বেনিফিশিয়ারি। তাহলে টেস্টেটর মানে কি? সেটলার, আর এক্সিকিউটর মানে ট্রাস্টি আর বেনিফিশিয়ারি। ক্লিয়ার না জিনিসটা? আচ্ছা, এখন এখানে যেহেতু উইল করেছে উনি যেহেতু 5th নভেম্বরে উইল করছে, উইল করে আমাদের যদি উনি বলে যে টেস্টেটর বলছে যে আমি তোমাকে আমার টিভিটা দিয়ে যাচ্ছি আর গাড়িটা তোমার নামে রেজিস্ট্রেশন করে দিলাম, তুমি এটা কিন্তু বেনিফিশিয়ারিকে দিয়ে দিবা 1st অফ ডিসেম্বর। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে উইলটা তো কার্যকর হবে হচ্ছে ওনার মৃত্যুর পরে, মৃত্যুর আগে তো টিভির মালিকানো লিগ্যাল টাইটেলটা যাচ্ছে না টু দ্য এক্সিকিউটর, এটা লিগ্যাল টাইটেলটা যাচ্ছে না টিভিটার, এটারও যাচ্ছে না লিগ্যাল টাইটেল, এই দুইটাই যাবে হচ্ছে কখন? আফটার হিজ ডেথ। কিন্তু লিগ্যাল টাইটেলটা এখনো যায় নাই, তাহলে তো আমরা বলতে পারি ইকুইটেবল টাইটেলটাও যায় নাই, তাহলে এটা কি তাহলে রিভোক করা যাবে?
তাহলে মৃত্যুর আগ পর্যন্ত এটা রিভোক করা যাবে। তাহলে টেস্টামেন্টারি ট্রাস্ট হচ্ছে রিভোকেবল। হ্যাঁ হ্যাঁ নিজে এখনো এক্সিস্ট করে তাহলে তার হ্যাঁ আর সে পারসন হু ইজ অ্যালাইভ সে তো এখনো মারা যায়নি তাহলে স্যার সে তো ওই ডেথ অলরেডি বানাইতে পারে তাহলে আমি তার ইন্টারভিউস বানানোর দরকারটা কি? হ্যাঁ, ডেথের আগে করতে পারে না মানুষ, এই জন্য কি উইল লাগে? কি টেস্টামেন্টারি করার জন্য উইল লাগে। ইন্টারভাইভসের জন্য ইন্টারভাইভস ট্রাস্ট এটা ওরালও হতে পারে, ইন রাইটিংও হতে পারে। ওরাল অর ইন রাইটিং কোনো সমস্যা। ইন্টারভাইভস ডেথ তো এখানে কোনো কন্ডিশন না, লোকটা তো এখনো ইজ অ্যালাইভ। তাহলে স্যার আমার why do I need to make a trust? আমি তো নিজেই ডিরেক্ট আমি if I want to give something to someone আমি direct হ্যাঁ 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 অবশ্যই ভালো প্রশ্ন করছো। হ্যাঁ হ্যাঁ খুবই ভ্যালিড কোয়েশ্চেন। হ্যাঁ হ্যাঁ খুবই ভালো কোয়েশ্চেন, এগুলা ভ্যালিড কোয়েশ্চেনস, এগুলো আমরা পড়বো কনস্টিটিউশন চ্যাপ্টারে, আমি অ্যান্সারটা দিচ্ছি। ধরো এখন তোমার এস যেটা করতে চাচ্ছে বি কে একটা প্রপার্টি সে দিতে, হ্যাঁ বি কে সে একটা প্রপার্টি দিতে চায়, সেটা হচ্ছে যে সে শেয়ারস দিতে চায়। ঠিক আছে, শেয়ারস দিতে চায়। এখানে তার কাছে 20,000 শেয়ারস আছে, এই শেয়ারস গুলো সে তাকে দিতে চায়। কেউ যদি কাউকে কোনো প্রপার্টি দিতে চায় তাকে দেওয়ার জন্য তিনটা মেথড আছে, 3 মেথড। ঠিক আছে, 3 মেথডস। কেউ কাউকে প্রপার্টি দিতে গেলে দেওয়া যেতে পারে। তাহলে 3 methods for transferring property। 3 ভাবে সে প্রপার্টি দিতে পারে, 3 মোডস বা 3 মেথড। একটা হচ্ছে কি মেথড, একটা হচ্ছে গিফট। গিফট এস বলবে বি তুমি আসো, তোমার নামে আমি শেয়ারগুলো তোমার করে দিচ্ছি, যে আমার মাইক্রোসফট 20,000 শেয়ার আছে, এগুলো আমার নামে, আমি তোমার নামে এগুলো ট্রান্সফার করে দিচ্ছি। এটাকে কি বলা হয়? গিফট। হ্যাঁ, তার কাছে কিছু জুয়েলারি আছে, জুয়েলারি সে তাকে জুয়েলারি বক্সটা দিয়ে দিল, গিফট। হ্যাঁ, তার কাছে টাকা আছে হচ্ছে 15,000 পাউন্ড, টাকাটা তার কাছে গিফট। গিফটের তাহলে গিফট একটা মেথড ট্রান্সফার করার জন্য, যেটা সাদিয়া বলতেছে আর কি, যে এটা হচ্ছে সবচেয়ে ইজি মেথড। এখানে এস কে বলা হবে ডোনার আর বি কে বলা হবে ডোনি। ক্লিয়ার? ডোনার ডোনি। গিফট ইজ এ মেথড, সবচেয়ে সিম্পল মেথড। যারা সিম্পল চিন্তা ভাবনা করবে তারা গিফট হিসেবেই দিয়ে দিবে। কিন্তু এরকম কি হতে পারে কিনা, ধরো যে সাদিয়ার ফাদার সাদিয়াকে একটা অ্যাপার্টমেন্ট দিতে চায়, হ্যাঁ একটা গুলশানের একটা অ্যাপার্টমেন্টে যাচ্ছে, এবং সাদিয়ার ফাদার সাদিয়াকে একটা মার্সিডিজ গাড়ি দিতে যাচ্ছে, এবং সাদিয়ার ফাদার সাদিয়াকে তোমার লার্জ অ্যামাউন্টের মানি দিতে যাচ্ছে। ক্লিয়ার? এখন যদি সাদিয়াকে দিয়ে দেয়, সাদিয়া যদি এখনই পেয়ে যায়, সাদিয়া তো পড়াশোনা বন্ধ করে দিতে পারে, সম্ভাবনা এখানের মধ্যে। হ্যাঁ, সম্ভাবনা থাকে না? তার এই জন্য মানুষ অনেক সময় কি করে না, গিফট। আবার গিফট এমন একটা পার্সনকে তুমি দিতে চাচ্ছ, অনেক টাকার গিফট, তার বয়স হতে পারে 5-6 বছর, কিন্তু সে তো এটা কন্ট্রোল, তার লাইফ থ্রেট হতে পারে, তার কন্ট্রোলে নাও থাকতে পারে জিনিসগুলো, তাহলে গিফট প্রবলেম হয়ে যেতে পারে। তাহলে অল্টারনেটিভ মেথড থাকতে হবে না প্রপার্টি ট্রান্সফারে? তাহলে অল্টারনেটিভ মেথড কি আছে? অল্টারনেটিভ একটা মেথড হচ্ছে এস বলতে পারে হচ্ছে যে আমি এই প্রপার্টিগুলো বি কে দিব যখন তার বয়স 25 বছর হবে। তাহলে তার বয়স এখন হচ্ছে 10 বছর, তার বয়স যখন হবে 30, বির বয়স যখন 25 হবে, তখন আমি বি কে প্রপার্টিগুলা আমি দিব। বিয়ের বয়স যখন 25 ইয়ার্স হবে, তখন আমি তাকে প্রপার্টিগুলা দিব। বাট ওই 25 হওয়ার আগ পর্যন্ত আমি তার জন্য প্রপার্টিটা হোল্ড করব। তার মানে এস নিয়ে যাচ্ছে ট্রাস্টি, এস নিজেই হয়ে যাচ্ছে ট্রাস্টি। তার মানে সে 2023 সালে বলতেছে, এবং সে বলতেছে তার বয়স 25 হবে, মানে 15 বছর পরে। তার মানে 2000 কত হবে 15 যোগ করলে? হ্যাঁ 38।
ওই সময় তাকে দিয়ে দিবে। তাহলে এস নিজেই কিন্তু হয়ে যাচ্ছে কি ট্রাস্টি। কিসের ট্রাস্টি? ওই টাকাটার ট্রাস্টি, জুয়েলারির ট্রাস্টি, মাইক্রোসফটের শেয়ারের। আর বি হয়ে যাচ্ছে হচ্ছে বেনিফিশিয়ারি। তাহলে বি এর কাছে কিন্তু ইকুইটেবল টাইটেল চলে গেছে কিন্তু, আর তার কাছে কিন্তু এখন আর প্রপার্টির আছে লিগ্যাল টাইটেল। আর ইন্টারভাইভাস ট্রাস্ট কি করা যায় না, যেই দিন সে ডিক্লেয়ার করবে সেই দিন থেকে কিন্তু আর সে রিভোক করতে পারবে না। সেই দিন থেকে প্রপার্টির মালিক হয়ে গেছে হচ্ছে বি, তার কাছে ইকুইটেবল টাইটেল চলে গেছে। এখন কোনটা আসা বাকি? লিগ্যাল টাইটেল। লিগ্যাল টাইটেলটা সে পাবে। হ্যাঁ, এটাকে বলা হয় সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট। এটাকে বলা হয় হচ্ছে সেলফ, সবই টার্মিনোলজি গুলো আছে। এই জন্য আমি সবগুলা টার্মস একসাথে করে দিছি, যেন ট্রাস্টের বই বা নোট পড়ার সময় তোমার প্রিন্সিপাল গুলা লাগবে একটা টার্মিনোলজির মধ্যে পেয়ে যাবে। সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট। ডিক্লারেটরি ট্রাস্টে সেটলার নিজেই কি ট্রাস্টি। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা দেখি হচ্ছে 3 নাম্বার ফরম্যাট। যেটা 3 নাম্বার ফরম্যাট হচ্ছে এখানে পড়বে, যেটা হচ্ছে যে উনি ভাবতেছে যে ওনার তোমার কিডনি ফেলিওর, যে উনি যে কোনো সময় মারা যেতে পারে। আবার উনি চাচ্ছে যে 2038 সালে যেন বেনিফিশিয়ারি এই 15,000 পাউন্ড পায়, জুয়েলারি পায়, মাইক্রোসফটের শেয়ারস গুলা পায়। তাহলে উনি যেটা করলো, ওনার ফ্রেন্ডকে দিয়ে গেল যে তোমাকে প্রপার্টিটা আমি দিয়ে যাচ্ছি, ওই 3টা প্রপার্টি তুমি বেনিফিশিয়ারিকে 2038 কিন্তু দিয়ে দিবা, যখন তার বয়স 25। ক্লিয়ার? তাহলে এখানেও আমরা বলতে পারি যে উনি যেটা করছে সেটা হচ্ছে যে লিগ্যাল টাইটেলটা দিয়ে দিল টু দ্য ট্রাস্টি, আর বেনিফিশিয়াল মানে ইকুইটেবল ইন্টারেস্টটা দিল হচ্ছে বা টাইটেলটা দিল হচ্ছে টু বেনিফিশিয়ারি। এটাও তো একটা মেথড, যেটা একটু আগে আমরা দেখলাম। এটা হচ্ছে ট্রাস্ট অফ ট্রান্সফার মোড। এটাও ট্রাস্ট, কিন্তু কিসের ট্রাস্ট? মানে উনি কাকে দিয়েছে এই প্রপার্টিটা? একজন পার্সনকে দিয়েছে, আরেকজনকে অ্যাপয়েন্ট করছে হচ্ছে ট্রাস্টি হিসেবে। আর আগের সিচুয়েশনে উনি কি ছিল? নিজেই উনি ট্রাস্টি ছিল। তাহলে একজন পার্সন যদি আরেকজন পার্সনকে প্রপার্টি দিতে চায়, ওইভাবে প্রপার্টিটা দিতে পারে। তাহলে আমাদের যে একটা চ্যাপ্টার আছে কনস্টিটিউশন, আমাদের কোশ্চেনই আসছে এটার উপর, একটা এসে কোশ্চেন, যে এইটার মধ্যে কোনটা কোন দুইটার জন্য বা কোনটার জন্য তোমার কনস্টিটিউশন লাগে, কোনটার জন্য কনস্টিটিউশন লাগে। হোয়াট ইজ দ্য মিনিং অফ কনস্টিটিউশন, হোয়েন কনস্টিটিউশন ইজ রিকোয়ার্ড এন্ড হোয়েন কনস্টিটিউশন ইজ নট। তাহলে আমরা 3টা মেথড দেখলাম, গিফট, সেলফ ডিক্লারেটরি ট্রাস্ট, আর হচ্ছে ট্রান্সফার মোড ট্রাস্ট। ক্লিয়ার? গিফটের 2টা পার্টিকে কি বলা হয়? আর বাকিগুলো তো আমরা দেখলাম। সেলফ ডিক্লারেটরি সেটলার নিজেই হচ্ছে ট্রাস্টি, আর ট্রান্সফার মোডের ক্ষেত্রে আরেকটা পার্সনকে ট্রাস্টি হিসেবে। আচ্ছা, তাহলে এখন আমরা যে ইস্যুটাতে ছিলাম সেটা হচ্ছে যে যদি একজন পার্সন ট্রাস্ট ক্রিয়েট করে, যেটা হচ্ছে ডেথ ইজ নট এ কন্ডিশন, তাহলে তো এটাই ট্রাস্ট। ডেথ তার কোনো শর্ত ছিল না। আর যদি ডেথ একটা শর্ত হয়, তাহলে এটাকে বলা হচ্ছে গিয়ে ট্রাস্ট অফ মানে টেস্টামেন্টারি ট্রাস্ট। টেস্টামেন্টারি ট্রাস্টের জন্য কোনটা লাগবেই? উইল ম্যান্ডেট। উইল উইল কিন্তু ইন্টারভাইভাস ট্রাস্টের জন্য দরকারই নেই। আর উইলের মাধ্যমে লিগ্যাল টাইটেলটাও যায় হচ্ছে মৃত্যুর পর, ইকুইটেবলটাও যায় হচ্ছে মৃত্যুর পর। এই জন্য উইল যে কোনো সময় কি করা পসিবল? রিভোক করা পসিবল। আমি চাইলেই মাইন্ড চেঞ্জ করে আমি আর প্রপার্টি দিব না, আমি জীবদ্দশাতেই ওই টাকা পয়সাগুলো যা ছিল, ট্রাস্ট প্রপার্টি যা ছিল, আমি সব খরচ করে। এখানে দেয়ার উইল বি নো ইস্যু অফ ব্রিচ অফ ট্রাস্ট। আমি তো উইলই করছিলাম। তাহলে উইলের একটা শর্ত হচ্ছে উইলটা অবশ্যই লিখিত হতে হবে, আর উইলের মধ্যে সিগনেচার থাকতে হবে। কার সিগনেচার? ওই যে টেস্টেটর তার। আর উইলের মধ্যে 2জন সাক্ষী থাকতে হবে, অ্যাট লিস্ট 2 উইটনেসেস। অ্যাট লিস্ট 2 উইটনেসেস। এই হচ্ছে উইলের 3টা শর্ত। তাহলে উইলের 3 কি কে বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, there must be at least 2 witnesses.
এটা জানতে পারলে তোমার চ্যাপ্টার মোটামুটি অনেকটুকু পড়া হয়ে গেছে। সিক্রেট ট্রাস্টে একটা জিনিসই দেখা হয় হচ্ছে উইল নিয়ে বিভিন্ন ল গুলো দেয়। হ্যাঁ, ট্রাস্টের সিক্রেট হবে কিভাবে? উইল করছে কিন্তু বেনিফিশিয়ারির নামটা শুধু ট্রাস্ট মানে এক্সিকিউটরকে ফোনে জানাই দিছে যে আমি তোমাকে 1 মিলিয়ন পাউন্ড দিয়ে যাচ্ছি, তুমি কিন্তু কাকে দিচ্ছি এটা তুমি জানাও না, আমার মৃত্যু পৌঁছায় দিও। কারণ মানে আদারওয়াইজ আদার ফ্যামিলি মেম্বার্স তাকে প্রেশার ক্রিয়েট করতে পারে, একটা প্রবলেম আছে, বা যাকে আমি দিতে চাচ্ছি সে আমার ইলিজিটিমেট চাইল্ড, তো এটা আমি ডিসক্লোজ করতে চাচ্ছি না। ব্যাপারটা কি বুঝে গেছে? তো এই জন্য কার নামটা সিক্রেট রাখে এই বলা হয় হচ্ছে তোমার সিক্রেট ট্রাস্ট। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখন অ্যাডমিনিস্ট্রেটর কথা থেকে আসলো, যেটা আমাদের প্রথম এখন প্রশ্ন হলো যে একটা লোক যেটা করেছিল যে সে 2021 সালে সে উইল করেছিল। 21 সালে উইল করে আমাদের এই এক্স ওয়াই কে বলছে যে তোমাকে 50,000 পাউন্ড দিয়ে যাচ্ছি, এই 50,000 পাউন্ড তুমি কে দিয়ে দিবা আফটার মাই ডেথ, তাকে দিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে 6 নভেম্বর এক্স এবং ওয়াই দুই বের হয়েছিল হচ্ছে ফুচকা খাওয়ার জন্য অবরোধের মধ্যে। এখন দুইজনের উপরেই অ্যাটাক হওয়ার কারণে দুইজনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন জেড তো পড়ে গেছে বিপদে, কি এখন প্রপার্টিটা কি পাবে কি? এখন এখানের মধ্যে আমাদের যে এক্সিকিউটর হওয়ার কথা, এক্সিকিউটর কিন্তু এখন আর জীবিত নাই। আর আমাদের হ্যাঁ টেস্টেটরও কিন্তু নতুন যে এক্সিকিউটর অ্যাপয়েন্ট করবে এটা তো করতে পারছে। তাহলে এখন জেড তো 50,000 পাউন্ড তাকে দেওয়া হয়েছে, এখন এক্সিকিউটর নাই, এই জন্য কি সে প্রপার্টি থেকে বঞ্চিত হওয়া উচিত? এই জন্য কোর্ট যেটা করবে যে কোর্ট এখানে একজন পার্সনকে অ্যাপয়েন্ট করবে। কোর্ট বলবে যে আমরা অ্যাপয়েন্ট করব হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে কি? অ্যাডমিনিস্ট্রেটর হচ্ছে ট্রাস্ট, কিন্তু তাকে কে অ্যাপয়েন্ট করেছে? অ্যাপয়েন্টেড বাই কোর্ট। তাহলে একই কাজ না? যদি ইন্টারভাইভাস ট্রাস্ট হয় তাহলে লিগ্যাল টাইটেল দেওয়া হয় সে হচ্ছে কি ট্রাস্টি, আর উইলের মাধ্যমে যখন করা হচ্ছে তখন এক্সিকিউটর, আর উইলের মধ্যে যে এক্সিকিউটর ছিল সে যদি মারা যায় তখন কোর্টই অ্যাপয়েন্ট করে দেয় হচ্ছে ট্রাস্টি, তাকে বলা হয় কি অ্যাডমিনিস্ট্রেটর। সহজ ব্যাপার কিন্তু। অ্যাডমিনিস্ট্রেটর আর ট্রাস্টিজ অ্যাপয়েন্টেড বাই কোর্ট। কারণ কোর্ট কখনোই চাবে না ট্রাস্ট ফেল করুক, বেনিফিশিয়ারি সম্পত্তি থেকে বঞ্চিত হোক, কার অভাবে? ট্রাস্টির অভাবে। এটা হচ্ছে ইকুইটির একটা ম্যাক্সিম, ইকুইটির একটা প্রবাদ যে কোর্ট তোমার এ ট্রাস্ট উইল নট ফেল ফর দ্য ল্যাক অফ এ ট্রাস্ট, ফর দ্য ওয়ান্ট অফ এ ট্রাস্ট। বেনিফিশিয়ারির জন্য ইনজাস্টিস হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এই টার্মটা কি বুঝতে পারবো? তাহলে আমরা আন্ডারলাইন করে ফেলি এখন অ্যাডমিনিস্ট্রেটরের পয়েন্টটা। Administrator, the person to whom a grant of letters of administration is by the court and who is authorized to manage the property of an intestate. একটা লোক যদি উইল করে নাই, উইলাই মারা গিয়েছে, সেই ক্ষেত্রেও কোর্ট অ্যাপয়েন্ট করতে পারে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর ট্রাস্টি অ্যাপয়েন্টেড বাই কোর্ট, আর এক্সিকিউটর হচ্ছে কি ট্রাস্ট অ্যাপয়েন্টেড বাই দ্য টেস্টেটর। টেস্টেটর নিজে অ্যাপয়েন্ট করে গিয়েছিল, তাকে কি বলা হচ্ছে এক্সিকিউটর। স্যার একটা ইংল্যান্ডে সাধারণত একটা পার্সন মারা যাওয়ার আগে সে উইল করে মারা, মানে উইল আগেই করে রাখে, তারপরে মারা গেলে উইল অনুযায়ী ডিস্ট্রিবিউশন হয়। আর উইল কেউ মারা যায় তখন এটাকে বলা হয় ইন্টারস্টেট। ইন্টারস্টেট কথাটা মানে কি? এ পার্সন ডাইড বাট হি ডিড নট মেক তোমার ক্রিয়েট এ উইল।
এটাকে বলা ইন্টারস্টেট। এটা কি বুঝতে কোনো সমস্যা মনে হচ্ছে? ইন্টারস্টেট, এই যে INTESTAT, ইন্টারস্টেট হচ্ছে তোমার মানে ডেথ অফ এ পারসন উইদাউট এ উইল। ইন্টারস্টেট। ধরো যে এক্স ডাইড উইদাউট এ উইল। উইল ছাড়া যদি কারো মৃত্যু হয় তখন বলে ইন্টারস্টেট। তাহলে উইল যদি করে যায়, উইল অনুযায়ী প্রপার্টি পাবে। আর উইল না করলে যদি এইচ থাকে, এইচ ডাব্লিউ পাবে তার ওয়াইফ, আবার ওয়াইফ যদি মারা যায় তার সব প্রপার্টি হাজবেন্ড পাবে। ইংল্যান্ডে সবার আগে প্রপার্টি পায় হচ্ছে হাজবেন্ড অথবা ওয়াইফ, 100%। আর যদি ধরো যে ওয়াইফ নাই, হাজবেন্ড মারা গেছে, তাহলে বাচ্চা কাচ্চাদের মধ্যে ইকুয়াল ডিস্ট্রিবিউশন হবে, ছেলে মেয়ে যেটাই থাকুক না কেন। আর যদি বাচ্চা কাচ্চা, তাহলে আমরা দেখবো যে স্টেপ সান বা স্টেপ আছে কিনা, অথবা ব্রাদার সিস্টার ইকুয়ালি পাবে। ব্রাদার সিস্টার না থাকলে আঙ্কেল আন্ট ইকুয়ালি পাবে। আচ্ছা, আর একজন পার্সন যদি বিয়ে না করে থাকে, বিয়ে না করলে তার ইকুয়ালি পাবে। আর বাবা মা যদি না থাকে তাহলে ভাই বোন ইকুয়ালি পাবে। তাহলে মুসলিম আইনে যেরকম ভাবে ছেলেরা মেয়েদের ডাবল পায়, ওইটা ওরকম কিছু হবে না, অথবা মানে ওয়াইফ মানে 8 ভাগের 1 ভাগ পাবে, ওরকম জিনিসটা অ্যাপ্লাই করে না, এখানে ইকুয়াল। ব্যাপারটা কি বুঝে গেছে? স্যার ইন্টারভিউয়াস ভাই বোন যদি না থাকে, ভাই না থাকে, তাহলে মেয়ে যদি হয়, মেয়ে থাকলে তাহলে তোমার এখানের মধ্যে সে তোমার 2/3 পাবে, 1/3 চাচারা, ভাই না থাকে। আর ছেলে থাকলে ছেলে পুরাটা পায়। না, সেক্ষেত্রে গিফট দিলে পুরাটাই হয়ে গেল, গিফট দিলে পুরাটাই পেয়ে যাবে। জীবিত অবস্থায় যদি মেয়েদেরকে গিফট হিসেবে দিয়ে যায়, তখন তো আর ওই রুল অ্যাপ্লাই করবে না, মানে আচ্ছা স্যার ওনার। তাহলে বেনিফিশিয়াল ওনার বলতে যেটা বোঝায় যে বেনিফিশিয়াল ওনারটা কে হবে? আমাদের বেনিফিশিয়ারি, মানে যে প্রপার্টিটা এনজয় করতে পারবে। তাহলে এ পারসন হু ইজ এন্টাইটেলড টু দ্য এনজয়মেন্ট অফ দ্য প্রপার্টি ফর হিজ ওন পারপাসেস। তাহলে হু ইজ দ্য বেনিফিশিয়াল ওনার? বেনিফিশিয়ারি। আচ্ছা, বেনিফিশিয়ারি পারবো না, ডেফিনেশনটা কি? বেনিফিশিয়ারি কোন টাইটেলটা থাকে? ইকুইটেবল টাইটেল। আচ্ছা, এটা আমাদের দরকার নাই। সেস টিউ কিউ ট্রাস্ট বা বেনিফিশিয়ারি আন্ডার ট্রাস্ট আমাদের দরকার নাই। আচ্ছা, চোজ ইন অ্যাকশন। চোজ ইন অ্যাকশন মানে থিংস ইন অ্যাকশন, যেটাকে মানিতে কনভার্ট করা। আমাদের মনে ক্রিমিনাল লতে পড়ছিলা থেফট অ্যাক্টের মধ্যে যে প্রপার্টি ইনক্লুডস মানি অ্যান্ড অল আদার ইনক্লুডিং থিংস ইন অ্যাকশন, মনে আছে কিনা? প্রপার্টির মধ্যে থিংস ইন অ্যাকশন, তার মানে ট্রেডমার্ক, কপিরাইট, চেক, হ্যাঁ, শেয়ারস, এগুলো হচ্ছে থিংস ইন অ্যাকশন, যেগুলো কনভার্ট করা যায়। যেমন শেয়ার, শেয়ার বিক্রি করলে কিন্তু কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। আর সেল করলে কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। এটাকে বলা হয় থিংস ইন অ্যাকশন বা চোজেস ইন অ্যাকশন। হ্যাঁ, এইটাই। চোজ ইন অ্যাকশন। এখন এগুলাকে কেন বলা হয় থিংস ইন অ্যাকশন? কারণ এগুলা, তুমি ধরো একটা টিকিট কাটলা, হ্যাঁ, টিকিট তুমি আবার ফেরত দাও, এটা কি হয়ে যাবে? টাকা হয়ে যাবে। আর টিকিটটা যদি তুমি ইউজ করো, তুমি যে টিকিটটা দিয়ে ধরো প্লেনের টিকিট কিনে উঠতে পারবা, ট্রাভেল করতে পারবা, ট্রেনের টিকিট কাটতে এটা দিয়ে, এটা যে এটা ভ্যালু আছে, এটা যাচ্ছে, আমরা এটা দিয়ে ইউজ করতে পারতেছি জিনিসটা, এই জন্য এটা হচ্ছে থিংস ইন অ্যাকশন। তার মানে এটাকে বলা হয় ইনটেনজিবল প্রপার্টি। ঠিক আছে? অনলাইনে যারা আছে তাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, এটা তো ইয়েতে কৃতিকে শুনছেন, রিফ্রেশ করতে হবে। হানজালা কোনো কোয়েশ্চেন আছে ব্যাপারটা? হানজালা কি? স্যার মেহনাজ, হারুন, অপরাজিতা, সুভা কি ঢাকায় না চলে গেছে?
রাদু আলম, মাহমুদা মুক্তা, আবিদ সিয়াম, তাসনিম ও আছে না? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। মিহান কোনো কোয়েশ্চেন আছে কিনা? ইমতাজ, আরিফুজ্জামান ভাই, সাদ, প্রীতি। স্যার ইন্টারভিউয়ার্স টাস্কের ক্ষেত্রে যদি টাস্কটি মারা যায় ওই তাহলে ক্ষেত্রে কি স্যার তাহলে সেটেলরে চোজ ইন অ্যাকশন, তাহলে এটা সমস্যা নাই তো। তাহলে চোজ ইন অ্যাকশন মানে প্রপার্টিজ হুইচ ক্যান বি কনভার্টেড ইনটু মানি। কন্ট্রাক্ট এটা তো তোমরা জানোই যে অফার, অ্যাকসেপ্টেন্স, আইটি, সিএলআর এগুলা যখন থাকবে তখন হবে কন্ট্রাক্ট। আচ্ছা, কমপ্লিশন এটা আমাদের দরকার। কন্টিনজেন্ট ইন্টারেস্ট এটা লাগতে পারে। কন্টিনজেন্ট ইন্টারেস্ট এক্স ওয়াই কে কিছু বুকস দিয়ে বললো, ল বুকস দিয়ে বললো যে কে দিবা যখন সে বারেট ল কমপ্লিট করে আসবে। তাহলে জেড কখন পাবে? বারেট ল কমপ্লিট করে আসবে। কন্টিনজেন্ট ইন্টারেস্ট, এটা শর্ত সাপেক্ষে। তাকে প্রপার্টিটা দিবা যখন তার বয়স হবে হচ্ছে 25। কনভার্সন, কনভার্সন হচ্ছে যে ল্যান্ড মানিতে কনভার্ট হতে পারে, মানি ল্যান্ডে কনভার্ট হতে পারে। হ্যাঁ, টাকা পেইন্টিং কিনতে পারো, পেইন্টিংটা সেল করলে আবার মানি হয়ে যাবে, এটাকে বলা হয় কি? কনভার্সন। কনভার্সন কথাটা কেন আসলো? কনভার্সন কথাটা আসতেছে এই জন্য যে ধরো এক্স কে দিল হচ্ছে একটা পেইন্টিং যেটার ভ্যালু হচ্ছে 20,000 পাউন্ড। ওয়াই কে বলছিল পেইন্টিংটা 1 বছর পরে জেড কে দেওয়ার জন্য। ওয়াই কি করছে যে এই পেইন্টিংটা সে বিক্রি করে দিয়েছে 20,000 পাউন্ডে। পেইন্টিংটাকে কিসে কনভার্ট করে ফেললো? তারপরে সে শেয়ার কিনলো একটা কোম্পানি 10। এখন এই 10,000 শেয়ারের ভ্যালু আবার হয়ে গেছে হচ্ছে 1 পাউন্ড। এটা দিয়ে আবার সে কিনলো একটা ল্যান্ড। এখন বাই দিস টাইম হয়ে গেছে। এখন জেড এসে দেখতেছে যে ওয়াই কে যে পেইন্টিংটা দেয়া হয়েছিল এই পেইন্টিংটা এখন আর এক্সিস্ট করে না। কিন্তু এখন আর ওয়াই বলতে চাই আমি 20,000 পাউন্ড দিয়ে দিই। পেইন্টিংটার দাম তো 20,000 পাউন্ড ছিল, কিন্তু জেড বলতে চাচ্ছে যে না, আমি ল্যান্ডটা চাচ্ছি, ভ্যালু 1 মিলিয়ন পাউন্ড। এখন জেড কি ল্যান্ডটা ক্লেম করতে পারবে? ইস্যুটা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো না? ইজি না ইস্যু? এক্স ওয়াই কে দিয়েছিল হচ্ছে একটা পেইন্টিং এর লিগ্যাল টাইটেল, আর পেইন্টিং বলছিল কাকে? জেড কে, ইকুইটেবলটা ছিল। 1 বছর পরে এটা জেড কে দিতে বলছিল যে 1 নভেম্বর 2022 সালে পেইন্টিংটা দিয়ে বলছিল যে পেইন্টিংটা নভেম্বর 2023 দেওয়ার জন্য। স্যার মানে কি এই 1 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত ট্রাস্টটা চলবে? 1 বছর, হ্যাঁ, 1 বছর পরে দেওয়ার জন্য বলছি। বছরের মধ্যে আমাদের ওয়াই এই ছবিটা বিক্রি করে দিচ্ছে 20,000 পাউন্ডে, দিয়ে আবার শেয়ার কিনেছে 10,000 পাউন্ডের শেয়ার, একটা ভালো কোম্পানি। ওই শেয়ারের দাম হয়ে গেছে 1 মিলিয়ন পাউন্ড। 1 মিলিয়ন পাউন্ড দিয়ে আবার সেটা জমি কিনে ফেলেছে। এখন জেড ওই জমিটা চাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কেন পাওয়ার কথা? হ্যাঁ, এক্স্যাক্টলি, ওইটাই তো হয়েছে এখানে, এটাই তো কনভার্সন। তাহলে কোর্ট যেটা বলে দিবে যে জেড ট্রেস করতে পারবে প্রপার্টিটা কোথায় গেল। তাহলে ট্রেস করে আমরা দেখতেছি যে ওই পেইন্টিংটা থেকেই তো আসছে হচ্ছে। পেইন্টিং না থাকলে তো 20,000 পাউন্ড আসতো না, 20,000 পাউন্ড না থাকলে তো শেয়ার কিনতে পারতো না, শেয়ার কিনতে না পারলে তো তোমার 1 মিলিয়ন পাউন্ড পেতো না, 1 মিলিয়ন পাউন্ড না পেলে তো ল্যান্ড পেতো না। তাহলে ওই প্রপার্টিটাই ক্লেম করতে পারবে হচ্ছে জেড, কারণ ওইটাই কিন্তু কনভার্ট হয়েছে বিভিন্ন ফর্মে। আর এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রেসিং। ক্লিয়ার জিনিসটা? না, এটা তো সহজ না। মানে মূল মূল জিনিসটা কোনটা? মূল ওই ছবিটা, ওই পেইন্টিংটা না, ভেঙে ভেঙে পড়বা এইখানের মধ্যে। আচ্ছা, কনভেন্স। কনভেন্স মানে হচ্ছে একটা দলিল। কনভেন্স মানে হচ্ছে একটা ডকুমেন্ট, একটা দলিল যেটা দিয়ে জমি ট্রান্সফার করা হয়। এটাকে বলা হয় কনভেন্স। ক্লিয়ার? তাহলে কনভেন্স হচ্ছে কি ডকুমেন্ট বা ডিড যেটার মাধ্যমে আনরেজিস্টার্ড ল্যান্ডে ট্রান্সফার করা হয় হচ্ছে তোমার টাইটেল। ওনারশিপ, এটা তো পারোই নাকি? যদি একই পার্সন
একটা ল্যান্ডের একটা সেম টাইম কয়জন ওনার থাকে? 2 জন বা তার বেশি। ওনার কয়জন হতে পারে? আর টেনেন্সি ইন কমন। এটা কিন্তু আমাদের লাগে এই কনসেপ্টটা। যেমন ট্রাস্টি একজনও হতে পারে, ট্রাস্টি 2 জন, 5 জন, 6 জনও হতে পারে। এদেরকে প্রপার্টি জয়েন্ট টেনেন্সি হিসেবেও দিতে পারে, ট্রাস্টিদেরকে প্রপার্টি টেনেন্সি ইন কমন হিসেবেও দিতে পারে। তো এটা আমাদেরকে কিছু চ্যাপ্টারে এটা লাগতে পারে। আচ্ছা, তাহলে এই 4টা টার্ম আমরা দেখে ফেলি। এটা এটা আমরা একসাথে আমরা এই 4টা টার্ম একদম সহজ, দেখো একদম 4টা টার্ম একদম সহজ। তার মানে প্রথমে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিড বলতে কি বোঝায়। ডিড হচ্ছে একটা ডকুমেন্ট যেটার উপরে লেখা থাকবে হচ্ছে ইট ইজ ইন্টেন্ডেড টু বি এ ডিড, আর কিছু লাগবে না। ইংল্যান্ডে ডিড হওয়ার জন্য স্ট্যাম্প পেপার নট নেসেসারি, স্ট্যাম্প পেপার যে লাগবে নট নেসেসারি, উপরে লেখা থাকলেই হবে যে ইট ইজ ইন্টেন্ডেড টু বি এ ডিড। আর ডিডের মধ্যে 2 পার্টিরই সিগনেচার থাকবে, সিগনেচার অফ এ এবং সিগনেচার অফ বি, মানে যে সাইনটা করলো এখানে। আর ডিডের 2টা কপি হবে, একটা কপি হবে এর কাছে, একটা বি এর কাছে, মানে ডেলিভার লাগবে এখানে। ক্লিয়ার? তার এটা ডিডের ডেফিনেশন। আর ডিডের মাধ্যমে কন্ট্রাক্ট হলে কোনো কনসিডারেশন লাগবে না। ডিডে একটা পার্টি আরেকটা পার্টিকে প্রমিস করে তাহলে নো কনসিডারেশন রিকোয়ার্ড। তাহলে ডিডে যদি এ বি কে বলে আপনাকে আমি একটা গাড়ি সেল বা গাড়ি আপনাকে ডেলিভারি করব 10ই নভেম্বরের ভিতরে, তাকে কোনো কনসিডারেশন দেওয়া লাগবে, তারিখে গাড়ি না দিলেই বি এ কে সু করতে পারবে। তাহলে এই প্রমিস ইন এ ডিড ডাজ নট রিকোয়ার এনি কনসিডারেশন। কিন্তু ওরাল প্রমিসে কিন্তু অবশ্যই কোনটা লাগবে? কনসিডারেশন লাগবে, যেটা আমরা ফার্স্ট ইয়ারে পড়ছিলাম যে কনসিডারেশন ছাড়া কন্ট্রাক্ট ভয়েড হয়ে যায়, এনফোর্সিবল হয় না আর কি। কিন্তু ডিডের মধ্যে প্রমিস করলে এটার কনসিডারেশন নাই। ডিডের মধ্যে যে প্রমিস করে হ্যাঁ, তাকে বলা হয়, যে প্রমিসটা করে তাকে বলা হয় কোভেনেন্টর। প্রমিস যে করতেছে তাকে বলা হবে হচ্ছে কোভেনেন্ট। আর যার জন্য প্রমিসটা করা হয় মানে প্রমিজি, তাকে বলা হবে হচ্ছে কোভেনেন্টি, হবে হচ্ছে কোভেনেন্টি। আর এই যে প্রমিসটাকে, যে প্রমিস যে করলো, ডিডের মধ্যে যে প্রমিস গুলা করলো, প্রমিসকে বলা হয় হচ্ছে কোভেনেন্ট। ক্লিয়ার? তাহলে আমরা ডিড হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট, এটাতে লেখা থাকতে হবে কি ইট ইজ ইন্টেন্ডেড টু বি এ ডিড, 2 পার্টির সাইন থাকতে হবে, 2 পার্টির কাছে 2টা ডকুমেন্ট যাবে। যে প্রমিস গুলা কোভেনেন্ট, যে পারসন প্রমিসটা করে তাকে বলা হবে কোভেনেন্টর, যার জন্য প্রমিস গুলা করা হবে তাকে বলা হবে কোভেনেন্ট। তাহলে দেখো এই 4টা একসাথে হয়ে গেছে তোমাদের, দেখো তাহলে হয়ে গেল না 4টা ডেফিনেশন, কোভেনেন্ট, কোভেনেন্টর, কোভেনেন্টি, ডিড। ডোনার, ডোনি আর গিফট, এটা তো ইজিলি আমরা দেখেছিলাম যে 3 ভাবে তোমার প্রপার্টি দেওয়া যায়, মেথডস। এর মধ্যে প্রথমটা কি? গিফট। গিফট মানে হচ্ছে যে বি কে তার ল্যাপটপটা দিয়ে দিল, তার মানে অ্যাবসলিউট, হ্যাঁ অ্যাবসলিউট ওনারশিপ যখন ট্রান্সফার করে দেয় এটাকে বলা হয় হচ্ছে গিফট। ঠিক আছে? অ্যাবসলিউট ওনারশিপ তার মানে মালিকানাটা ট্রান্সফার করে দিয়েছে, এস তার লিগ্যাল টাইটেলটা প্রপার্টি দিয়ে দিয়েছে, এটাকে বলা হয় গিফট। করে দিয়ে দেওয়া, সে তার ল্যাপটপ দিয়ে দিল, সে তার বই দিয়ে দিল, ফার্নিচার দিয়ে দিল, গিফট। যে গিফটটা দেয় তাকে বলা হয় ডোনার, যাকে দেওয়া হয় তাকে বলা হয় না ইস্যুটা। আচ্ছা, তাহলে পরেরটাতে আমরা চলে যাই। স্টেট, স্টেট আমাদের এখানে লাগবে না। স্টেট মানে হচ্ছে ডিউরেশন অফ ওনারশিপ আর কি। আর ইংল্যান্ডে তো কেউ ল্যান্ড পারচেজ করতে পারে না, পারতে পারে হচ্ছে ফ্রি হোল্ড অথবা লিজ হোল্ড। ফ্রি হোল্ড মানে হচ্ছে সে ইনডিফিনিট টাইমের জন্য মালিক, আর লিজ ফিক্সড টাইমের জন্য সে মালিক। তারপরে মার্ক করা হচ্ছে ইকুইটেবল ইন্টারেস্ট, এটা কার কাছে থাকে? বেনিফিশিয়ারি। স্টপল, এটা আমাদের দরকার নাই। এক্সচেঞ্জ অফ কন্ট্রাক্ট দরকার নাই। এক্সিকিউটর, এক্সিকিউটর মানে কি?
ট্রাস্টটা কোন ধরনের ট্রাস্ট? টেস্টামেন্টারি ট্রাস্টের তাকে বলা হয় হচ্ছে এক্সিকিউটর। গিফট ওই মেথডটা একসাথে লিগ্যাল আর ইকুইটেবল টাইটেল দুইটা দিয়ে দেওয়া, মানে অ্যাবসলিউট ওনারশিপ দিয়ে দেওয়া। আর গিফটের ক্ষেত্রে কোনটা লাগে না? কনসিডারেশন লাগে না, ঠিক না জিনিসটা? তাহলে কন্ট্রাক্ট, গিফট এবং ট্রাস্টের মধ্যে পার্থক্য কি? কন্ট্রাক্টে কনসিডারেশন লাগে, হ্যাঁ। গিফটে লাগে না। আর ট্রাস্টে ট্রাস্ট তো স্যার ট্রাস্ট ইজ আ ডিফারেন্ট থিং, এখানে তো কনসিডারেশনটাই আসে না। হ্যাঁ, তাহলে ট্রাস্টে হচ্ছে কি, ট্রাস্ট তখনই হবে যখন লিগ্যাল এবং ইকুইটেবল টাইটেলটা সেপারেট হয়ে যাবে। ট্রাস্ট তখনই হবে সেটলারের যে লিগ্যাল টাইটেল এটা চলে যাচ্ছে টু দ্য ট্রাস্টি, আর ইকুইটেবল টাইটেলটা চলে যাচ্ছে হচ্ছে টু দ্য। আর গিফটের ক্ষেত্রে যেটা হয় যে যে গিফটটা দেয় ডোনার, সে কিন্তু একসাথেই দুইটা দিয়ে দিচ্ছে টু দ্য ডোনি, এখানে কিন্তু সেপারেট হচ্ছে না, ঠিক না? একসাথেই চলে যাচ্ছে, কিন্তু লিগ্যালটা এবং ইকুইটেবলটা একসাথেই কার কাছে চলে যাচ্ছে? ডোনির কাছে চলে যাচ্ছে। আর কন্ট্রাক্টে কোনোটাই যাবে না আনলেস সে প্রাইসটা দেয়। ট্রাস্টে হচ্ছে লিগ্যাল এবং ইকুইটেবল টাইটেলটা আলাদা হয়ে যায় আর গিফটে দিয়ে দেওয়া হয়। আর কন্ট্রাক্টে এক্স প্রমিস করে হচ্ছে ওয়াই কে, ধরো তার ফিসটা দিবে, কিন্তু ওয়াই কে এটার জন্য কি দিতে হবে? কনসিডারেশন দিতে হবে। এটাকে বলা হয় হচ্ছে তোমার এই কন্ট্রাক্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি তোমার তিনটার মধ্যে ডিফারেন্স, কন্ট্রাস্ট এবং গিফট। ইন্টারস্টেট, এটা তো আমরা পড়ে ফেলছি। ইন্টারস্টেট মানে একজন পার্সন মারা গেছে কিন্তু কি করে নাই? উইল করে যায়। ক্লিয়ার? তাহলে উইল না করে গেলে সম্পত্তিগুলো কে পায়? যদি হাজবেন্ড মারা, ওয়াইফ, ওয়াইফ মারা গেলে হাজবেন্ড, আর ছেলে মেয়ে থাকলে ছেলে মেয়ে ইকুয়ালি। তাহলে এইগুলো দিবে কে? দেওয়া তো লাগবে একজনকে। তখন কোর্ট কাকে অ্যাপয়েন্ট করে? অ্যাডমিনিস্ট্রেটর। কোর্টের ট্রাস্টি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। জয়েন্ট টেনেন্সি ইন কমন, এটা তো পারবা, এটা সহজ ব্যাপার। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যেটা আমরা পড়ছি, কয়টা ইউনিটি জানি প্রেজেন্ট থাকতে হয়? চারটা। কি কি? পজিশন, ইন্টারেস্ট, টাইম, টাইটেল, চারটা ইউনিটি প্রেজেন্ট। লেচেস আমাদের দরকার নাই, লিমিটেশন এটা। ম্যারেজ কনসিডারেশনটা আপাতত লাগবে না। পার্সোনাল রিপ্রেজেন্টেশন বা পার্সোনাল রিপ্রেজেন্টেশন এটাও দরকার নাই। আচ্ছা, পার্সোনালিটি আর রিয়েল, এটা আমরা জানি যে তোমার যে প্রপার্টিগুলো মুভ করা যায়, মুভেবল প্রপার্টির আরেকটা নাম হচ্ছে পার্সোনাল প্রপার্টি। আর যেগুলোকে মুভ করা যায় এগুলো ইমুভেবল প্রপার্টি। ইমুভেবল প্রপার্টি মানে হচ্ছে রিয়েল প্রপার্টি, মানে ল্যান্ড। আর ইমুভেবল প্রপার্টি মানে রিয়েল প্রপার্টি, মানে ল্যান্ড। তাহলে ল্যান্ড রিয়েল প্রপার্টি বা ইমুভেবল প্রপার্টি, স্থাবর সম্পত্তি যেটা, মানে ইট ইজ ক্যানট বি মুভ। আর যেটা মুভ করা যায় সেটা হচ্ছে কোন প্রপার্টি? পার্সোনাল প্রপার্টি। তাহলে খেয়াল রাখবা যে এই যে চোজ ইন অ্যাকশন, প্রপার্টি, পার্সোনাল প্রপার্টি, কথাগুলো আমরা কেন ব্যবহার করতেছি, এই জিনিসগুলো আমাদের জানা থাকলে আমাদের সুবিধাটা। আমরা যেটা পড়বো, যেটা আমরা গ্র্যাজুয়ালি আমরা দেখবো যে একজন পার্সন যখন ট্রাস্ট ক্রিয়েট করবে, এক্স যখন একটা ট্রাস্ট ক্রিয়েট করবে, এক্স ক্রিয়েট করতে পারে হচ্ছে ফার্নিচার গুলো নিয়ে, তার ফার্নিচার গুলো যেন ওয়াই রেখে দেয়। তাহলে ফার্নিচার কি প্রপার্টি? পার্সোনাল প্রপার্টি। এক্সামিনার দিতে পারে এক্স ওয়াই কে দিছে হচ্ছে একটা কটেজ, রিয়েল প্রপার্টি। আবার এক্সামিনার তোমাকে দিতে পারে হচ্ছে এখানের মধ্যে যে তাকে বলছে শেয়ারস গুলা দেওয়ার জন্য। আবার এক্সামিনার দিতে পারে হচ্ছে যে তার শেয়ারস গুলা দেওয়ার জন্য এবং তার মানিটা দেওয়ার জন্য। তাহলে ফার্নিচার হচ্ছে পার্সোনাল প্রপার্টি, ঠিক না? পার্সোনাল প্রপার্টি। আর তোমার টেনজিবল,
টেনজিবল, ধরা ছোঁয়া যায়, আর এটা হচ্ছে রিয়েল প্রপার্টি। আর শেয়ারস হচ্ছে গিয়ে তোমার থিংস ইন অ্যাকশন। শেয়ারস হচ্ছে পার্সোনাল প্রপার্টি কিন্তু থিংস ইন অ্যাকশন। শেয়ার হচ্ছে কোন প্রপার্টি? পার্সোনাল প্রপার্টি। এটা কোন ধরনের? এটা হচ্ছে ওই যে থিংস ইন অ্যাকশন, তো আগে আমরা পড়ছি না যে চোজেস ইন অ্যাকশন আর কি। শেয়ার তো ধরা ছোঁয়া যায় না, শেয়ার তো মালিকানা কোম্পানির কাছে শেয়ার তুমি কিনছো, ঠিক আছে? জিনিসটা শেয়ারের কাগজ আছে, তোমার বলা থাকবে যে তুমি কয়টা শেয়ারের মালিক, কিন্তু তোমার মালিকানাটা হচ্ছে ইনটেনজিবল প্রপার্টি। মানি, মানি হচ্ছে কোন প্রপার্টি? এটা পার্সোনাল প্রপার্টি এবং টেনজিবল প্রপার্টি, পার্সোনাল এন্ড টেনজিবল। তাহলে তুমি এটা খেয়াল রাখবা যে সেটলার কোন প্রপার্টি নিয়ে ট্রাস্ট ক্রিয়েট করলো, বুঝছো জিনিসটা? কারণ এটা আমাদের একটা চ্যাপ্টারে লাগবে, ফর্মালিটি চ্যাপ্টারে। ট্রাস্ট প্রপার্টি যদি ল্যান্ড হয় তাহলে ডকুমেন্টস লাগে, সেকশন 53 সাবসেকশন 1B। আর ট্রাস্ট প্রপার্টি ল্যান্ড ছাড়া অন্য কিছু হলে এটার জন্য আমাদের রিটেন ডকুমেন্টস এর দরকার হয় না, বুঝছো জিনিসটা? এই জন্য তুমি এই জিনিসগুলো একটু মনে রাখবা যে পার্সোনাল প্রপার্টি না রিয়েল প্রপার্টি, এটা তোমার মনে রাখলে। কিনা একটা শেয়ার, শেয়ার তো পার্সোনাল প্রপার্টি। এগুলোর জন্য কিছু ফর্মালিটি রিকোয়ারমেন্ট আছে। এই তো প্রায় শেষ। রেজিস্টার্ড ল্যান্ড দরকার নাই, কারণ এটা আমাদের ল্যান্ড হলেই হলো। আমরা তো জানি যে ল্যান্ড রেজিস্টার্ড হতে পারে, আনরেজিস্টার্ড ল্যান্ড ট্রান্সফার করার জন্য কনভেন্স বা ডিড লাগবে, আর রেজিস্টার্ড ল্যান্ড ট্রান্সফারের জন্য ল্যান্ড রেজিস্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রপার্টির নাম কি, প্রপার্টির মালিক কি, সবকিছু ডিটেলস সহ অ্যাপ্লিকেশন করতে হবে, তখন ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস ট্রান্সফার। রিমাইন্ডার দরকার নাই, রিভার্সন লাগবে না। সেটেলমেন্ট, সেটেলমেন্ট যে ওই যে একটা পার্সন যখন ট্রাস্ট ক্রিয়েট করে, ট্রাস্টের পুরো মেকানিজমটাকে বলা হয় সেটেলমেন্ট। যেমন ধরো যে এ বি কে বললো যে আমি তোমাকে একটা ল্যান্ড, একটা তোমার হর্স, কিছু ফার্নিচার এবং কিছু টাকা পয়সা দিয়ে যাচ্ছি, তুমি হর্স টু মাই ইয়াংগেস্ট সান, টাকা পয়সাগুলো দিবা টু মাই ওয়াইফ। এই যে উনি পুরো অ্যারেঞ্জমেন্টটা করে হচ্ছে সেটেলমেন্ট। সুই জুরিস মানে হচ্ছে যে আমাদের সেটলারকে অবশ্যই হতে হবে ফুল এজ, মানে 18 থাকতে হবে, মেন্টাল ক্যাপাসিটি থাকতে হবে। এটাকে বলা সুই জুরিস, মানে কোন ডিসেবিলিটি থাকতে পারবে। তাহলে যে পার্সনটা ট্রাস্টটা ক্রিয়েট করবে, সেটলার, ট্রাস্ট ভ্যালিড হওয়ার জন্য অনেক থাকতে হবে। আর ক্যাপাসিটি বলতে বোঝায় দুইটা জিনিস, একটা হচ্ছে মেন্টাল ক্যাপাসিটি আর একটা হচ্ছে এজ। বয়স হতে হবে 18 আর মেন্টাল ক্যাপাসিটি থাকতে হবে। একটা ইনসেন পার্সন ট্রাস্ট ক্রিয়েট করলে ট্রাস্ট ভয়েড হয়ে যাবে। 18 বছরের নিচে যদি বয়স হয়, ট্রাস্টটা কিছু ট্রাস্ট তারা করতে পারবে না। 18 বছরের নিচে হলে মানে তোমার কিছু ক্ষেত্রে লিমিটেশন আছে, একদম যে করতে পারবে না তা না। আমাদের দরকার নেই। ট্রান্সফার, ট্রান্সফার হচ্ছে ডকুমেন্ট ইউজড ইন রেজিস্টার্ড ল্যান্ড টু চেঞ্জ ওনারশিপ, ঠিক না? যে ডকুমেন্টটা ফিল আপ করে জমা দিতে হয়, ল্যান্ড ট্রান্সফার ফর্ম। হ্যাঁ, ঠিক আছে, এটা আমরা দেখেছি। ট্রাস্ট ফর আমাদের দরকার নেই, এটা ট্রাস্ট কর্পোরেশন টাইটেল, ঠিক আছে। এটা অনেক সময় ল্যান্ডের ইস্যুতে কিছু কিছু ইস্যু থাকতে পারে। ভ্যালুয়েবল জেনারেশন কিসের জন্য লাগে? এক্সিলেন্ট। তারপরে এখানের মধ্যে ভেস্টেড ইন্টারেস্ট, এটা আমাদের ভেস্টেড ইন্টারেস্টের ইস্যুটা। ভেস্টেড ইন্টারেস্ট সিচুয়েশনটা এরকম আসে যে এই সময় বলে ওয়াই কে যে আমি তোমাকে যে বিল্ডিংটা ট্রান্সফার করতেছি, এই বিল্ডিংটাতে 4টা টেনেন্ট আছে, T1 T2, 4টা ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়ার যে ভাড়াগুলো তুমি পাবা, এই ভাড়াগুলো দিবা হচ্ছে টু B1, ভাড়াটা পাবে হচ্ছে B1। আর B1 মারা যাওয়ার পর, হ্যাঁ, when B1 dies, তখন তুমি এই বিল্ডিংটা দিয়ে দিবা হচ্ছে টু B2, ঠিক আছে? বিল্ডিংটা B2 কে দিয়ে দেওয়ার জন্য বলতেছি। তাহলে B2 তো এই বিল্ডিং এ কোনো অধিকার থাকবে না নাকি? বর্তমানে তো B2 এর কোনো অধিকার নাই। আর বর্তমানে তো এই ভাড়ার টাকাটা কে পাবে? B1 পাবে, কারণ সে তো বলেই দিয়ে গেছে যে B1 যতদিন জীবিত আছে ভাড়ার টাকা B1 কে দিবা।
তাহলে B2 এর তো এই প্রপার্টিতে ইন্টারেস্ট আসবে কখন? ডেথের পরে। এই জন্য তার ইন্টারেস্ট হচ্ছে ভেস্টেড ইন্টারেস্ট। এখানে কিন্তু ট্রাস্ট, এখানে দুইটা ট্রাস্ট না, একটা ট্রাস্টের জন্য বেনিফিশিয়ারি কে? B1, আর একটা বেনিফিশিয়ারি B2, ঠিক না? এখানে B2 এর যে ট্রাস্টের উপর B1 এর ট্রাস্টটা ভাসমান অবস্থায় আছে, ফ্লোটিং, এটাকে ফ্লোটিং ট্রাস্টও বলা যায়, ঠিক না? একটা ট্রাস্ট তো ফ্লোট হতে থাকবে, যখনই B1 মারা যাবে পুরো বিল্ডিংটা চলে যাবে হচ্ছে টু B2। এটা আমরা অনেক সময় দেখবো সিচুয়েশন। ভাইকেরিয়াস লায়াবিলিটি আমাদের লাগবে না, ভলেন্টিয়ার আর উইল এই দুইটা শেষ হলে তো শেষই হয়ে গেল টার্মিনোলজি। তো মোটামুটি সবই আমাদের সাদিয়া পড়া হয়ে যাচ্ছে, ট্রাস্টের অল টার্মিনোলজি। তাহলে কি কি বাকি আছে আমাদের? কোনটা জানি বাকি আছে? হ্যাঁ, ভলেন্টিয়ার আর হচ্ছে উইল। তো আর পড়া লাগবে না নাকি? উইল কোন ধরনের ট্রাস্টের জন্য লাগে? টেস্টামেন্টারি ট্রাস্ট। উইলের কি কোনো ফর্মালিটি মানে আছে কিনা? হ্যাঁ, আর সিগনেচার। হ্যাঁ, আর উইলের মধ্যে সেটলারকে কি বলে? ট্রাস্টিকে কি বলে? আর হচ্ছে বেনিফিশিয়ারি। উইল কি রিভোকেবল না ইরিভোকেবল? রিভোকেবল। বিফোর ডেথ সে যতবার ইচ্ছে ততবার চেঞ্জ করতে পারে। তাহলে এখন আমাদের লাস্ট টার্ম হচ্ছে ভলেন্টিয়ার। ভলেন্টিয়ার মানে হচ্ছে যেই পার্সন কনসিডারেশন দিবে না সেই হচ্ছে ভলেন্টিয়ার। তাহলে হচ্ছে হু ডাজ নট প্রোভাইড কনসিডারেশন, তাকে কি বলা হবে? তাহলে যে কনসিডারেশন দিবে না, তার মানে আমরা কি বলতে পারি গিফটের ক্ষেত্রে হু ইজ দ্য ভলেন্টিয়ার? এক্সিলেন্ট। হ্যাঁ, ডোনি ইজ দ্য ভলেন্টিয়ার। তাহলে ডোনি হচ্ছে ভলেন্টিয়ার, ঠিক না? এই ডোনি হচ্ছে ভলেন্টিয়ার, কারণ ডোনার যখন বলতেছে যে আমার একটা রোলেক্স ওয়াচ তোমাকে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, সে তো ভলেন্টিয়ার, ঠিক না? জিনিসটা ভলেন্টিয়ার হয়ে গেল। তাহলে যে কনসিডারেশন দিচ্ছে। আচ্ছা, আরেকটা তাহলে আমরা বলতে পারি এখন ভলেন্টিয়ার হলেও তাকে তো পুরো টাইটেলটাই ট্রান্সফার করে দিছে, সো ইট ইজ ইমম্যাটেরিয়াল যে সে কি ভলেন্টিয়ার কিনা, কারণ তাকে তো সব দিয়েই দিচ্ছে লিগ্যালি। আচ্ছা, আর ট্রাস্টের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে সেটলার ট্রাস্টিকে বলল যে আমার যে ল্যাপটপটা এটা আমি তোমাকে ট্রান্সফার করতেছি, তুমি এটা 10ই নভেম্বর এটা বেনিফিশিয়ারিকে তুমি দিয়ে দিবা। তাহলে এখানে যে আমাদের ট্রাস্টি যার কাছে আছে লিগ্যাল টাইটেল এবং 10 তারিখ ইকুইটেবল, মানে যেদিনই ট্রাস্ট হবে সেদিনই তো তার কাছে ইকুইটেবল টাইটেলটা চলে যাচ্ছে, কিন্তু ইনস্ট্যান্ট। এটা কিন্তু 10 তারিখ যায় না, তার কাছে কবে চলে যাচ্ছে? ইনস্ট্যান্টলি। এখন এই ব্যক্তিকে কিন্তু ভলান্টিয়ার বলা যাবে না, নট এ ভলান্টিয়ার। সে কনসিডারেশন দেয় নাই, কিন্তু সে কিন্তু হবে না, ভলান্টিয়ার হবে না, কারণ তার কাছে কোনটা আছে? ইকুইটেবল টাইটেল আছে। তো আমার কাছে লিগ্যাল টাইটেল নাই, কিন্তু আমার কাছে আছে ইকুইটেবল টাইটেল। ক্লিয়ার? কিন্তু ডোনার যদি ডোনিকে বলে, ঘড়ি যদি দিয়ে দেয় তাহলে দিল, কিন্তু বলছে যে তোমাকে আমি একটা ঘড়ি দিব 8 তারিখে, আজকে 7 তারিখ, কালকে বিকালে দিব। ডোনি যদি বাসায় যায় যদি না দেয়, তাহলে তো ডোনার বলতে পারে তুমি কি ভলেন্টিয়ার, ঠিক না? জিনিসটা না দেওয়া পর্যন্ত, না দেওয়া পর্যন্ত তো সে ভলেন্টিয়ার দেয়নি। তাহলে বিফোর গিফট মানে বিফোর এ ট্রান্সফার অকার্স, হ্যাঁ, বিফোর ট্রান্সফার অকার্স সে তো ভলেন্টিয়ার। বিফোর দ্য is given, Dhoni is a volunteer. আর সে তো কোনো কনসিডারেশন দেয়নি না। জিনিসটা আমি বলছিলাম তোমাকে ঘড়িটা দিব, এখন আমি মাইন্ড চেঞ্জ করছি, আমি ভাবছিলাম গাড়িটা তোমাকে দিব, এখন আমি মাইন্ড চেঞ্জ করছি, আমি দিব না। তো এইখানে তো আর মাইন্ড করতে পারবে না, কারণ এখানে সে কোনটা অলরেডি দিয়ে দিছে 7 তারিখে, ইকুইটেবল টাইটেল তো দিয়ে, এখানে সে কিন্তু মাইন্ড চেঞ্জ করার কোনো সুযোগ নেই।
লাস্ট দেখলে তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে তোমার এক্স ওয়াই কে বলতেছে 5 নভেম্বর যে আমার এটা আছে, এই গাড়িটা আমি বের করতে পারতেছি না হরতাল অবরোধের জন্য, আমার বাসা নয়াপল্টনে, ওখানে কোনোভাবে পাওয়া যাচ্ছে না। এখন এই গাড়িটার দাম 5 লক্ষ টাকা, কিন্তু আমি তোমাকে 2 লক্ষ টাকায় বিক্রি করে দিব। ক্লিয়ার জিনিসটা? এটা বলতেছি। এখন তুমি আমি তোমার বাসায় এটা পাঠিয়ে দিব হচ্ছে 7 তারিখে। ক্লিয়ার জিনিসটা? এখন ওয়াই 2 লক্ষ টাকা এক্স কে দেয়নি, এখন কি ওয়াই এক্স কে সু করতে পারবে গাড়িটা না ডেলিভারি করার জন্য 7 তারিখে? এক্সিলেন্ট। তাহলে আমরা বলতে পারি যে কন্ট্রাক্টের ক্ষেত্রে তোমার যদি কনসিডারেশন না প্রোভাইড করে তাহলে কি হবে? ভলান্টিয়ার। নোরেশন হলে ওই পার্টিটাকে কি বলা হবে? ভলান্টিয়ার। এখন তুমি দেখো, প্রশ্নটার উত্তর তুমি এখন পেয়ে যাবা। জিনিসটা সেটা হচ্ছে যে কন্ট্রাক্টের ক্ষেত্রে ওয়াই কনসিডারেশন না দিয়ে থাকে তাহলে ওয়াই মানে যদি চিল্লাচিল্লিও করে কোর্ট বলবে যে তোমাকে দেওয়া যাবে না, বিকজ তুমি ভলান্টিয়ার। আর হচ্ছে গিফটের ক্ষেত্রে বলছে তোমাকে আমি গিফট দিব, কিন্তু সে পরে মাইন্ড চেঞ্জ করছে, তাহলে তাকে গিফট দেওয়া লাগবেই কি? তাকে কি জোর করতে পারবে? জোর করতে তো পারবে না, কারণ মাইন্ড চেঞ্জ করেছে। এই জন্য ইকুইটির একটা প্রিন্সিপাল হচ্ছে ইকুইটি ডাজ নট অ্যাসিস্ট এ ভলান্টিয়ার। ইকুইটি ডাজ নট অ্যাসিস্ট এ ডিসকাস। এটা একটা ফ্রিকোয়েন্ট এসে কোয়েশ্চেন। তাহলে ইকুইটি ভলান্টিয়ারকে হেল্প করে না মানে কি? কন্ট্রাক্ট যদি হয় কনসিডারেশন না প্রোভাইড করে ইকুইটি হেল্প করবে না। আর যদি গিফট দেওয়ার কথা বলে বাট গিফটটা দেয় নাই, কাকে হেল্প করবে না? ধনীকে হেল্প করবে না। কিন্তু ইকুইটি কাকে অলওয়েজ হেল্প করবে? বেনিফিশিয়ারিকে হেল্প করবে। বেনিফিশিয়ারি তো কোনটা না? ভলান্টিয়ার। আর যদি ওয়াই 2 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকাও দিয়ে থাকে, বলবে গাড়ি ডেলিভারি করো, বাকি টাকা তো সে দিয়েই দিবে, তাহলে কনসিডারেশন দিয়ে দিলে কিন্তু আবার সে কি হয়ে নন ভলান্টিয়ার হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? এটাই একটা কোশ্চেন, বুঝতে পারছো জিনিসটা? এটাই একটা এসে কোশ্চেন। আচ্ছা, তাহলে এটা ট্রাস্টের এসে কোশ্চেন, একদম সহজ এসে কোশ্চেন। হ্যাঁ, এরকম ইজি। না না নাই, আমরা সব অ্যাঙ্গেলেরই এসে ভালো মতো করে যাব, প্রবলেম কোশ্চেনও ভালো মতো করে যাব। আচ্ছা, তাহলে এই স্লাইড তো তোমরা মার্ক করে, ঠিক না? আচ্ছা, তাহলে আমরা তারপরে আমি এটা গ্রুপে আপলোড করে দিই। হ্যাঁ, যদি কেউ মিস করে আমি বলে দিচ্ছি তোমাকে অ্যাড করে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আর এইগুলো আমি এখনই গ্রুপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সহ একবারে দিয়ে দিচ্ছি, যেগুলো ড্র করা হয়েছে যদি মনে করো যে কাজে লাগতে পারে তাহলে, কারণ ইনিশিয়ালি কল একবার ক্লিয়ার হয়ে গেলে পরে আর জিনিসগুলো